আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিদেশে বাংলাদেশ মিশনের রাষ্ট্রপতির ছবি অপসারণ, উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়নি বলে পরিবেশ উপদেষ্টার মন্তব্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আহত আরও ৩ জুলাই যোদ্ধার সাক্ষ্য, অক্টোবরের শুরুতে সাক্ষ্য গ্রহণ শেষ করার আশা। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার রিকশা চালকের জামিন, গ্রেফতারের কারণ জানাতে ধানমন্ডি থানার ওসির ব্যাখ্যা তলব। পাচার হওয়া প্রায় ৪০,০০০ কোটি টাকার সম্পদের সন্ধান, প্রধান উপদেষ্টাকে জানালেন এনবিআর এর গোয়েন্দা সেলের মহাপরিচালক। এবং দেশ যেন উগ্রপন্থীদের অভয়ারণ্য না হয় সেদিকে সজাগ থাকতে বললেন তারেক রহমান। ভোটাধিকার নিশ্চিত ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। বিদেশে বাংলাদেশের বেশিরভাগ মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানো হয়েছে। মৌখিক নির্দেশনার সকল মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা কার্যকর করার বিষয়টি তদারকিও করা হচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এই বিষয়ে পরিবেশ উপদেষ্টা জানিয়েছেন, রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়নি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। তার বাসভবন বঙ্গভবন থেকে শুরু করে সরকারি দপ্তরে টাঙানো থাকে রাষ্ট্রপ্রধানের ছবি। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলোতেও থাকে রাষ্ট্র ও সরকার প্রধানের ছবি। তবে মৌখিক নির্দেশনায় বিদেশে বাংলাদেশের সব মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর খবর পাওয়া যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বলে জানা নেই পরিবেশ উপদেষ্টার। আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা সেগুলো তো জানি না। আমিও আপনাদের মতন পড়েছি। তা যদি সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত দেখে তাহলে আমি কথা বলবো। উপদেষ্টা পরিষদে এটা জানেন না? উপদেষ্টা পরিষদ তো আজকে দেখলাম পত্রিকাতে উপদেষ্টা পরিষদ মিটিং তো হয় বৃহস্পতিবার। আমি কিন্তু উপদেষ্টা পরিষদ জানে না এই কথা বলিনি। আমি বলছি উপদেষ্টা পরিষদে সভা তো হয়নি, সভায় যেহেতু এটা আলোচিত না, কাজেই যদি এরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে সবাই হয়তো আলোচিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেশ কয়েকটি মিশন সূত্রে জানা গেছে, টেলিফোন করে কয়েকটি মিশনে এই নির্দেশনা দেয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে বাকিদের জানিয়ে দিতে। সবার কাছে সরাসরি এই নির্দেশনা না পৌঁছালেও প্রায় সব দূতাবাসই রাষ্ট্রপতির ছবি সরিয়ে নিয়েছে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। একই সঙ্গে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেয়ার বিষয়টি তদারকির দায়িত্বও দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েক কর্মকর্তাকে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে অপারগতা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। মাথায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা আব্দুস সামাদ মিয়া, মিজান মিয়া এবং পুলিশের গুলিতে পিঠ ঝাঁঝরা হয়ে যাওয়া আন্দোলনকারী শিক্ষার্থী নাইম শিকদার সাক্ষ্য দিয়েছেন। তারা বলেছেন, ওই ঘটনার জন্য শেখ হাসিনা সহ দায়ী সকলের বিচার চান। মাজল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং আরও ৪ মামলায় ১৫ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন ৪ সাক্ষী। তাদের মধ্যে জুলাই যোদ্ধা আব্দুস সামাদ মিয়া আদালতকে জানান, আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। আর কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে পিঠ ঝাঁঝরা হয়ে যাওয়া শিক্ষার্থী নাইম শিকদার ওই দিনের ঘটনা তুলে ধরেন। তাদের জেরা করেন শেখ হাসিনার পক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী। তাদের এই ঘটনার জন্য যারা দায়ী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছে। এই মামলায় সাক্ষী ৮১ জন। এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ৯ জন।
কবে নাগাদ সাক্ষ্য গ্রহণ শেষ হবে সে সম্পর্কে জানায় প্রসিকিউশন। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। ম্যাটেরিয়াল উইটনেস আয়োর বাদে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা ও 2 জনকে হত্যার ঘটনায় করা মামলায় 25শে আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর কোনাবাড়ি, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থাকে আরও 2 মাস সময় দেন আদালত। মাঝফলক মান্না, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে মারধরের শিকার রিকশা চালক আজিজুর রহমান। আজিজুর কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয় জারি তার স্ত্রী আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেছেন। সরকার এক বিবৃতিতে বলেছে রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। শাকির আদনার রিপোর্ট। দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে ভেঙে দেয়া বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন রিকশা চালক আজিজুর রহমান। সে সময় তার রিকশা ভাঙচুর করে পুলিশে দেয়া হয়। ধানমন্ডি থানা পুলিশ জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার ঢাকার সিএমএম আদালতে পাঠালে জামিন নামঞ্জুর করে রিকশা চালককে কারাগারে পাঠানো হয়। রোববার দুপুরে শুনানি শেষে আজিজুর রহমানের জামিন মঞ্জুর করেন আদালত। বিজ্ঞ আদালত তাকে নির্দোষ দেখে তাকে এই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে, বিজ্ঞ আদালত আমাদের সাথে ন্যায় বিচার করেছে। আজিজুরের স্ত্রী বলেন, ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকে 32 নম্বরে গিয়েছিলেন আজিজুর। নাকি শেখ মুজিবুর রহমানের ভালো লাগে, তার জন্য মৃত্যু দিবসে সেই সিন্নি গিয়েছে। সরকার এক বিবৃতিতে বলেছে, রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ডিএমপি। ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ওই রিকশা চালককে হত্যা মামলার আসামি করা হয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে কোনো রকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। পাচার করা অর্থে বিভিন্ন দেশে গড়া প্রায় 40,000 কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 5টি দেশের 7টি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন সিআইসি মহাপরিচালক আহসান হাবিব। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসি মহাপরিচালক প্রধান উপদেষ্টার সামনে এসব তথ্য তুলে ধরেন। এছাড়াও 9টি দেশে 352টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে, যেগুলো টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি। এই সময় তারা প্রধান উপদেষ্টাকে জানান, দেশে বসে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রস্তুতি শেষে সিআইসির গোয়েন্দারা দেশগুলোতে সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসেন। সিআইসিকে অনুসন্ধান কাজ চলমান রাখার নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যতদূর সম্ভব গভীরে যেতে হবে এবং সম্ভাব্য আরও দেশে অনুসন্ধান বিস্তৃত করতে হবে। দেশের সম্পদ দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব পদক্ষেপে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। 6,506 কোটি 50 লাখ টাকা ব্যয়ের 10টি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন 3,821 কোটি 58 লাখ টাকা, প্রকল্প ঋণ 2,428 কোটি 4 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে 256 কোটি 89 লাখ টাকা। পরিকল্পনা কমিশন চত্বরে এনএসি সম্মেলন কক্ষে একনেকের চেয়ারপারসন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রংপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 33/11 কেভি আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়ন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন। সভায় প্রকল্পগুলো সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আগে মেট্রো রেল প্রকল্প পাইপলাইনে আছে, এখন এগুলো আগে থেকেই জাপানি ঠিকাদাররা এগুলো চুক্তিবদ্ধ। আমরা কাজে আমরা তো এখন দুর্বল অবস্থানে আছি,
এক হলো ঋণের চুক্তি করা হয়ে গেছে এবং ঠিকাদাররাও চুক্তিবদ্ধ, এবং এখন থেকে যত বিলম্ব হবে তখন বরং ঋণের সুদও বাড়বে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশের মালিক দেশের প্রতিটি নাগরিক। এটি প্রতিষ্ঠা করতে হলে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রের উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, স্বৈরাচারের পুনর্জাগরণ ঠেকাতে এদেশ যেন চরমপন্থা উগ্রপন্থার অভয়ারণ্য না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রাহুল রায় রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় দেশের শিল্প, সাহিত্য, রাজনীতি, গণতন্ত্র সহ বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন কবি সাহিত্যিকরা। মতবিনিময়ের প্রতিপাদ্য ছিল গণতন্ত্রের উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণতন্ত্রের জন্য কবি সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সাথে হয়তো আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে, পলিটিক্যাল আইডিওলজি এক নাও হতে পারে, কিন্তু এটি কিন্তু কোনো সমস্যার বিষয় না। এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় কিন্তু আমরা সকলে এক। এ দেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সবসময় স্বৈরাচার ও উগ্রপন্থার বিরুদ্ধে অবস্থানের আহ্বান জানান তারেক রহমান। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। বিশেষভাবে একটি বিষয় বোধহয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন, আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। আকাঙ্ক্ষিত প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ আর পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দূর করতে প্রধান উপদেষ্টাকে আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামের আয়োজনে এক সেমিনারে এসব দল হুঁশিয়ারি দিয়ে বলেছে, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতির দাবি মানতে তারা সরকারকে বাধ্য করবেন। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনগত স্বীকৃতির বিষয়ে ঢাকায় জামায়াতে ইসলামীর সেমিনার। আলোচনায় নেতারা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও আগামী নির্বাচনের পদ্ধতি নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন। হুঁশিয়ারি দেন আরও একটি বিপ্লব করে দাবি আদায়ের। আমরা যারা পিআর চাই, যারা সংস্কার চাই, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। বিএনপির সঙ্গে এসব দলের মতবিরোধ সামনে আসে ঐক্যমত্য কমিশনের সংস্কার আলোচনায়। দলগুলো বলছে, মনোনয়ন বাণিজ্য বন্ধ হওয়ার ভয়ে একটি দল পিআর পদ্ধতির বিরোধিতা করছে। পিআর হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি, এগুলো করতে পারবে না যারা তারা পিআরকে বাধা দিচ্ছে। সংকট সমাধানে প্রয়োজনে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী দলগুলো। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে তাকে 72 ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। রাজধানীর স্কয়ার হাসপাতালে হেমাটোলজি অ্যান্ড গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের কনসালটেন্ট ডাক্তার মীর ফওয়াজ হোসেন শুভর অধীনে চিকিৎসাধীন আছেন। আজ আরও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। রাজধানীর মহাখালী ইউরেকা পেট্রোল পাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত তৎপরতার কারণে আগুন মাত্র 29 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা গেছে। সন্ধ্যা 7টা 18 মিনিটে মহাখালী ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবরে প্রথমে 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে শুরু কাজ করে। পরে আরও 3টি ইউনিট যোগ দিয়ে মোট 6টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা 7টা 47 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনটা খুবই ভয়াবহ ছিল, অকটেনের আগুন। আমরা আমাদের সর্বোচ্চ যে চেষ্টা ছিল আমরা ফোম ব্যবহার করে এবং আমাদের যে এক্সপার্ট ফায়ার ফাইটার এবং দেশে বিদেশে যারা প্রশিক্ষিত তেলের আগুন নিয়ে কাজ করছে এবং ট্রেনিং নিয়ে আসছে তারা সহ আমরা আগুনটা উইথিন 10 মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আর সংবাদে ফিরে এলাম। বিরতির পর শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী লিখে আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 123 জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে 700 কোটি টাকার অবৈধ সম্পদ ও $2.5 লাখ সেন্ট ক্রিস্ট অ্যান্ড নেভিসে নাগরিকত্ব অর্জনের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী আফরোজা বেগমের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক। এছাড়া ঋণ জালিয়াতির মাধ্যমে 12 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় 69 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AK ফারুক আহমেদ ও তার স্ত্রী সহ 15 জনের বিরুদ্ধে। অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের নজরে এসেছে এবং দুর্নীতি দমন কমিশন এই বিষয়ে কাজ করছে। গোয়েন্দা কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষেই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে অবহিত করা হবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে রাশিয়া। সোমবার জেলেনস্কি ওয়াশিংটন সফর করবেন, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। ট্রাম্প বলেছেন স্থায়ী শান্তি চুক্তি যুদ্ধবিরতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে ডনবাস ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এর বিনিময়ে যুদ্ধ স্থগিত রাখার কথা জানিয়েছে রাশিয়া, তবে ইউক্রেন বিষয়টি মানতে রাজি নয়। কৃষি সংবাদ। হাওর অধ্যুষিত হবিগঞ্জ জেলায় কৃষকরা রোপা আউশ ধান চাষে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি 98 জাতের ধান আবাদে ভালো ফলন পাওয়ায় কৃষক এখন এই জাতের আউশ ধান চাষে আবারও উৎসাহী হয়ে উঠেছেন। প্রকৃতি সংবাদ। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও পিরোজপুরের সড়কের পাশে বেড়ে উঠেছে শতাধিক আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ। এসব গাছের কারণে ক্ষতি হচ্ছে ফসলি জমির। এছাড়া জেলা বন বিভাগের নার্সারিতেও রয়েছে হাজার খানেক আকাশমণির চারা। খুলনা বরিশাল আঞ্চলিক মহাসড়কের দুই পাশে পিরোজপুর অংশে প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে শতাধিক আকাশমণি গাছ। 2023-2024 সালে সড়কের পাশে এসব গাছের চারা রোপণ করে বন বিভাগ। চলতি বছর আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের চারা তৈরি, রোপণ ও বিক্রি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গত কয়েকদিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আজ লেনদেন 800 কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসইতে আজ 801.71 কোটি টাকার লেনদেন হয়েছে। আজ ঢাকার শেয়ার বাজারে 205টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 135টি কোম্পানির শেয়ারের দাম, সেই সঙ্গে অপরিবর্তিত আছে 58টি কোম্পানির শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে আজ ঢাকার শেয়ার বাজারে মূল্য বৃদ্ধির শীর্ষে আছে দেশ গার্মেন্টস। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন।